পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত বড়গোপীনাথপুর গ্রামের খুদেদের প্রচেষ্টায় অনুষ্ঠিত হল সারাদিনব্যাপী নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন। সকালেই গ্রামের বয়স্ক 3 জন মানুষ নারায়ণচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্বনাথ মণ্ডল এবং গণেশ নারায়ণ দত্তের হাত ধরে ভারতের জাতীয় পতাকার উত্তোলন করা হয়। তারপরেই নেতাজির প্রতিকৃতিতে একে একে উপস্থিত সবাই মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন শ্রদ্ধার সহিত। সন্ধ্যায় নেতাজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি পাঠ করে গ্রামের শিল্পীরা। সাথেই নেতাজির জীবনমূলক আলোচনা করেন কাইতি নিবাসী বিশিষ্ট শিক্ষক সুব্রত ঘোষ, কোনা গ্রামের বাসিন্দা সৌরভ নায়েক এবং গ্রামেরই ছেলে অমিত দত্ত। নেতাজির জন্মদিন পালন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শুভদীপ মণ্ডল বলেন, পশ্চিমপাড়ার ক্ষুদে ছেলে ও মেয়েদের নিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করলাম। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো শ্যামসুন্দর স্মৃতি সংস্কৃতি ভবনে এবং সংস্কৃতি ভবন এলাকায়। অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। আর অহিংস আন্দোলন মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সেনারা পালিয়ে গেল, কিন্তু যখন আজাদ হিন্দ ফৌজ চূড়ান্ত সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়েছে, একবারে নিশ্চিত জয়, একবারে দোরগোড়ায় অপেক্ষা করছে, ঠিক সেই সময় একটা ঘটনা সবকিছু টালমাটাল করে দিল। জাপান, যারা এই যুদ্ধে আমাদের সাহায্য করছিল, জাপান তাদের দেশের সেনাবাহিনীকে তারা প্রত্যাহার করলো। তারা বললো আর আমরা আজাদি আমি তারাও দিচ্ছিলাম উদ্যোক্তাদের। যাই হোক, অবশেষে আপনাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে এবং আপনারা একে একে এখানে এসে বসতে শুরু করেছেন, এটা খুব ভালো দিক। আমরা যেটা বলতে চাইছি যে আজকে একটা সোনার দিন, একটা স্বর্ণময় দিন, একটা সোনালী দিন, 23শে জানুয়ারি। আমাদের ভারতবর্ষ, ভারতীয়দের জীবনে 23শে জানুয়ারির মতো এত স্মরণীয় একটা দিন বোধহয় আর একটাও নেই। কেন নেই? না, এই দিনটাকেই আমাদের দেশের বুকে জন্ম নিয়েছিলেন বীর বিপ্লবী সুভাষ, যিনি তার একটা বক্তব্য, একটা স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথাতে তিনি মুগ্ধ করেছিলেন, আপ্লুত করেছিলেন, উত্তেজিত করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন সারা জাতিকে। এবং সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে গোটা দেশ ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার সংগ্রামে। আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসটা যদি আমরা একটু পর্যালোচনা করি সামান্য, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই স্বাধীনতার ইতিহাস দুটি পর্বে বিভক্ত। একটা হচ্ছে সহিংস আন্দোলন আর একটা হচ্ছে অহিংস আন্দোলন। চিঠি লিখতে পারছিলাম, কিছু আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমার চিঠি লিখতে বসলাম। ছেলেবেলা আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি। আজ অন্তরে অন্তরে প্রান্তরে
মিশন, আকাশে বাতাসে বাজে মিশন, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে বলা যেতে পারে। এইভাবে বিভিন্ন ব্যক্তিরা ভারতকে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করার জন্য ইংরেজদেরকে সাহায্য করে গেছে। তারপর এরপর আস্তে আস্তে বিভিন্ন আন্দোলন হয়েছে, কৃষক বিদ্রোহ হয়েছে, সন্ন্যাসী আন্দোলন হয়েছে। আমরা সকলেই জানি দেবী চৌধুরানী ভবানী পাঠকের মাধ্যমে যে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ 1763 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং তার যে প্রভাব ভারতে পড়েছিল, তো এর ইতিহাস আমরা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের যে ইতিহাস আমরা বইতে পড়েছি ছোট থেকে, সেই ইতিহাসে খুব কম। ইতিহাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে খুব কম লোককে সেখানে স্থান দেওয়া হয়। তো যারা ইতিহাসে স্থান পেয়েছে তাদের থেকেও অনেক অগণিত ব্যক্তি আছেন, অনেক বহু মানুষ আছেন যারা ইতিহাসে স্থান পায়নি, কিন্তু কোনো রকম কোনো কিছু লোভের আশায় বা কোনো কিছু পাওয়ার আশায় তারা নিজেদের প্রাণকে বিসর্জন করতে কোনো কুণ্ঠবোধ করেননি। এরকম অনেক অগণিত ব্যক্তি আছে। পন্থাটা অনুসরণ করলেন। নেতাজি 1945-এর 16 আগস্ট একটি 12 সিটার প্লেনে চেপে নেতাজি একজনকে সঙ্গে নিয়েছিলেন, বললেন আল্লাহ কা দুসরা নাম হ্যায় রহমান, রহমান মেরা সাথ জায়গা। মানে হাবিবুর রহমান যিনি নেতাজির সঙ্গে সবসময় ঘুরতেন, রহমানকে নিয়ে নেতাজি একটা প্লেনে চড়ে বসলেন। তারপর কি হয়েছিল আমরা কেউ জানি না। শোনা যায় 16 আগস্ট প্লেনটা তাই হোক বিমানবন্দরে প্লেন ক্র্যাশ হয়, ব্লাস্ট হয়, নেতাজির শরীরের অনেক অংশ পুড়ে যায়, নেতাজি মারা যান। কিন্তু পরবর্তীকালে যতবার ইনকোয়ারি করা হয়েছে দেখা গেছে যে ওই বিমানবন্দরে শুধু সেই দিন কেন, সৌরভ বলল তার আগের বছর, তার পরের বছর, সেই বছরই কোনো প্লেন ক্র্যাশ হয়নি। তাহলে অত বড় একটা দেশ, তৃতীয় বিশ্বের যে বড় বড় দেশগুলো বা প্রথম বিশ্বের যে বড় বড় দেশগুলো যেখানে আইন কানুন প্রচণ্ড কড়া, সেখানে তো সমস্ত কিছু খুব কড়াভাবে মেনটেন করা হয়। কোনো রেকর্ড নেই, শ্মশান ঘাটে কোনো রেকর্ড নেই, হসপিটালে কোনো রেকর্ড নেই। শুধু একজন জাপানি অফিসার যার নাম ছিল ইচিরো ওকুরা, তাকে দাহ করা হয়েছিল। এবং সৌরভ খুব ভালোভাবে বললো যে জাপানের যে রেনগোজি মন্দিরে যে চিতাভস্যটা রাখা আছে সেটা একটা কুকুরের, যে কোনো গবাদি পশুর, কিন্তু মানুষের মোটেও না। যাই হোক, এটা ছুঁয়ে গেলাম। এবার যে ব্যাপারটা ঘটছে, আমরা 10 বছর কিন্তু নেতাজির কোনো খবর পাচ্ছি না। 1955 সালে নেতাজি নেপালের একটি লোক, তার নাম হচ্ছে মহাদেব প্রসাদ মিশ্র, এবং তার বিধবা মেয়ে সরস্বতী দেবী শুক্লা এবং তার ছোট ছেলে রাজকুমারকে নিয়ে নেপাল বর্ডার হয়ে ভারত পেরিয়ে এসে লখনৌতে প্রবেশ করছেন। লখনৌতে নেতাজি অনেক দিন ছিলেন। তিনি একটা বাঁদর টুপি পরে নিজের মুখটা ঢাকা দিয়ে রাখতেন, একটি ঘরের মধ্যে ঢুকে বসে থাকতেন, স্লেটে সমস্ত কিছু লিখতেন, তার মুখ কেউ দেখতে পেত না। 1955 সালে তিনি লখনৌ থেকে আস্তে আস্তে ঘুরতেন নৈমিষারণ্য, যেটা মহাভারতের সময় যে ঋষিরা যেখানে তপস্যা করতেন, সেখান থেকে নিমসার, সেখান থেকে আস্তে আস্তে ঘুরে অযোধ্যা, ফৈজাবাদে এসে হাজির হন।